যারা শহীদ পরিবার, যারা আহত আছেন এবং যারা যুদ্ধকে 36কে ধারণ করেন, যারা প্রকৃত দেশপ্রেমিক, তাদেরকে নিয়ে ন্যায় ইনসাফ বৃদ্ধি করার জন্য তাদের পাশে আমরা দাঁড়াই সবসময়, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভয়েস অফ জুলাই তাদের পিছনে কাজ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে তাদের সঙ্গে যে কথা হয়েছে, তারা যদি আজকে আমার সঙ্গে কথা হয়েছে, কমিটমেন্ট করছে, আশা করি আমার তাদের যে আস্থার কথা হয়েছে ইনশাআল্লাহ পরিপূর্ণ আস্থা রাখি যে ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের অধিকার, ন্যায্য অধিকার, কেন তারা এটা করবে না? যদি না করে আগামীতে ইনশাআল্লাহ সেই আহত ভাইদের, প্রকৃত যোদ্ধা ভাইদেরকে নিয়ে রাজপথে কঠোর থেকে কঠোর কর্মসূচি করা হবে এবং সেটাকে আমরা অবশ্যই শান্তিপূর্ণ কর্মসূচি করব, যাতে বাংলাদেশের 18 কোটি মানুষ যেন দেখে যে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেও অধিকার আদায় করা যান। আপনি সত্য জিনিসটা আপনি এর জন্য রাস্তাঘাট মানুষের দুর্ভোগ করার দরকার নেই। আপনি যদি দেশপ্রেমিক প্রকৃত জুলাই যোদ্ধা হন, তাহলে আপনি কিভাবে রাস্তা বন্ধ করবেন? আপনি কেন দুর্ভোগ তৈরি করবেন? আপনি দুর্ভোগ বন্ধ, বৈষম্যের বিরুদ্ধেই তো আপনি যুদ্ধ করছেন। আপনি যদি বৈষম্য বিরোধীকারী হন, তাহলে আপনি যদি বৈষম্য করেন, আপনার জন্য যদি একজন আহত ভাই কষ্ট পায়, একজন রোগী যদি মেডিকেলে না যেতে পারে, তাহলে এটাকে ভাই আপনি কেমনভাবে দেশপ্রেমিক হলেন? আপনি 36শে জুলাইকে কেমন ধারণ করলেন? আসলে ট্র্যাজেডিতে আমি নেতৃত্ব দিয়েছি, সেখানে আমার হাতে 42 জন শহীদ হয়েছেন। সেখান থেকে এই যে আমার বেলুরের বাসায় মিস্টার সারা কামাল সাহেব, মিস্টার ডেভিড সাহেব আমাকে নিয়ে আসছেন, সেখানে সাক্ষাৎকার দিচ্ছে, আমার সাক্ষাৎকারও গেছে। কিন্তু বিষয় হলো এটা সাক্ষাৎকার দিলাম, মডেল লাভ নাই। আমাদের মধ্যে কিছু ব্যক্তিগুলো অলরেডি তারা বেনিফিটেড হওয়ার জন্য আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। আমাদের জন্য আজকে অনেকে কিন্তু আমাদের কিছু মিডিল ক্লাসে তারা দায়ী, যারা ছাত্র প্রতিনিধি সেজে তারা তাদের কষ্ট, আমাদের কষ্টগুলো তারা বোঝার চেষ্টা করেনি কখনো। তারা দিয়ে বিভিন্ন জেলাতে কী করছে, ছাত্র প্রতিনিধি দিচ্ছেন, ওই ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব দিচ্ছে যে তারা কী করছে, ওই যে ডিসিএস সার্কেল ওদের সাথে কথা বলে তাদের সাথে সুবিধা গ্রহণ করার চেষ্টা করছে। কিন্তু তার যে উচিত ছিল কোন জায়গায় আহত আছে ভাই, কোন জায়গায় তার ট্রিটমেন্ট দরকার, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে এমএস করা দেওয়া, তাদেরকে পাশে দাঁড়ানো উচিত ছিল। এই ছাত্র প্রতিনিধি যারা সাথে করছে তারা এটা করে নাই, তারা নিজের আখেরে ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। দ্যাটস ওয়াই আজকে আমাদের এমএসের জন্য এত ডিল হয়েছে। 12 ফেব্রুয়ারি থেকে 2025-এর 12 ফেব্রুয়ারি থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটাকে আমরা এমআইএস বলি, এটা বন্ধ আছে। এটা বন্ধ থাকার অর্থ হচ্ছে কোনো আহত ব্যক্তি আর তালিকার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। তো যে কারণে দেখা যাচ্ছে যে সেই 12 ফেব্রুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত বিশাল লম্বা একটা তালিকা জমা পড়ে গেছে এবং এই তালিকাটা আগে সিভিল সার্জন করত। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই তালিকাটা এখন ঢাকা ডিসি অফিস থেকে বা যে কোনো জেলার ডিসি অফিস থেকে ভেরিফাই করে এটা এমআইএসকে সরাসরি থ্রো করবে এবং এমআইএস এটা নিজ দায়িত্বে এন্ট্রি করবে, এই সিদ্ধান্ত হয়েছে। তো আমাদের প্রায় ঢাকা জেলায় দরখাস্ত পেয়েছি আমরা 1289 জন, সেখান থেকে আমরা 700-800 মতন ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয়েছে এরকম পেয়েছি। তাদের তালিকাটা করেছি এবং আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরাবর এটা প্রেরণ করি। কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেয় যে আমরা যদি এই তালিকাটা আবার এমআইএস সিস্টেম করে ঘুরে এটা করি, তাহলে এটা একটা লেন্দি প্রসেস হবে। যে কারণে এখন আমরা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে যে সরাসরি এটা গ্যাজেটের অন্তর্ভুক্ত কিভাবে করা যায়, সেই জন্য একবারে যে ভেরিফাই করা তালিকাটা ওটাকে ক্যাটাগরির আওতায় এনে একবারে ক্যাটাগরি করে একবারে আপনার গ্যাজেটে প্রকাশ করার জন্য। কিন্তু এখানে কিছু মানুষের অবজেকশন আছে যে আমাদের তো ক্যাটাগরি হয়ে গেছে, আমাদের ফাইলও মন্ত্রণালয়ে আছে, তো আমাদেরটা কেন হবে না? কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী যে যতগুলো ফাইল এখন ভেরিফাই করা হয়েছে, ভেরিফাইড আছে, একত্রে যাতে গ্যাজেট প্রকাশ করা যায় নির্ভুলভাবে, সেই জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং যতগুলো ফাইল এখন ভেরিফাইড হয়ে জমা হয়েছে ডিসি অফিসে সেগুলো ক্যাটাগরির প্রসেস চলতেছে। এটা মনে হয় খুব দ্রুত শেষ হবে। এটা শেষ হওয়ার সাথেই আপনার একসাথে এই সমস্ত তালিকাটা গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং সেটা নির্ভুল হবে এবং সুন্দর হবে। প্রত্যেক জেলাতে একটা জেলা কমিটি আছে, যেই কমিটিতে জেলার আপনার সিভিল সার্জন, তারপর ডিসি স্যার, ছাত্র প্রতিনিধি, এরকম করে আপনার প্রত্যেকটা জেলাতে একটা কমিটি আছে। তো ওই কমিটির কাজ হচ্ছে ছাত্র আন্দোলনের পক্ষে কারা ছিল ওদেরকে যাচাই বাছাই করে ওদেরকে শনাক্ত করা এবং ওনারা এটা করছে। এই কাজটা কমপ্লিট করে পরবর্তীতে ওনারা এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করছে। তো পরবর্তী কাজ হচ্ছে এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা আপনার এমএসভুক্ত করবে, গ্যাজেটভুক্ত করবে, পরবর্তী কাজ পদক্ষেপগুলো নেবে, ঠিক আছে। কিন্তু গত 2 মাস আগে, না 2 মাস হবে, 2 মাস আগে ওনারা বলছিল যে 15 দিনের মধ্যেই এই কার্যক্রমগুলো কমপ্লিট করে দেবে। 2 মাস আগেও সেম এরকম আন্দোলন করে আমরা লং মার্চটা সচিবালয় ঘোষণা করছি এবং সচিবালয়ে যাওয়ার পরে ওনারা এই ধরনের সিদ্ধান্ত দিচ্ছে। কিন্তু 15 দিনের জায়গায় এখন 2-2.5 মাসের উপরে সময় হয়ে গেছে, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার কারণে আজকে আমাদের এই লং মার্চটা সচিবালয় ঘোষণা করা হয়েছে এবং আজকের এই পদক্ষেপ। হ্যাঁ, ওইখানে আমাদের 7 জনের একটা টিম গেছে এবং ওনাদের সাথে প্রায় 1.5 ঘন্টার বেশি মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। তো মিটিং থেকে ওনারা জানালেন যে ওনারা 3 দিন সময় চাইছেন, যে 3 দিনের মধ্যে ওনারা একটা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে। তো 3 দিনের মধ্যে ওনারা হয়তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, ডিসি অফিস,
ওনাদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন করবে এবং কিভাবে এটা দ্রুত সমাধান করা যায় হয়তো ওনারা 3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেবে এবং 3 দিন পরে আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাবেন যে এই সময়ের মধ্যে আমরা এই পরবর্তী পদক্ষেপ নেব বা কতদিনের মধ্যে এমএসটা নতুন করে মানে যারা আবেদন করছে যেটা কতদিনের মধ্যে এমএসভুক্ত বা গ্যাজেটভুক্ত করা যায়। ঘন ঘন আন্দোলন কেন করা লাগছে এর প্রধান কারণ হচ্ছে আপনি জানেন হয়তো গত বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার যে তার লেজ গুটিয়ে পালিয়েছে, সেই ধারাবাহিকতায় এই বছরের জুন মাসের 2 তারিখে হচ্ছে আমাদের সর্বশেষ গেজেটে অন্তর্ভুক্তির জন্য তারা হচ্ছে লিস্ট দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেমন আমার বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা সিভিল সার্জনে আমাদের 109 জনের হচ্ছে একটা লিস্ট জেলা প্রশাসক থেকে ডাক্তারের বরাত দিয়ে হচ্ছে এই লিস্টটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই লিস্টটা আমরা গত মাসের হচ্ছে 10 তারিখে হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রেরণ করি। তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সেই ফাইলগুলো নিয়ে রেখে দিয়েছে, তারা এমআইএস করছে না এবং হচ্ছে গ্যাজেটও প্রকাশ করছে না। এই জন্যই আজকে আমাদের এই অবস্থান আর কি। আমরা কোনো সরকার থেকে কোনো অনুদান পাইনি। যেমন আমার মাথায় 4টা সিঁড়ি লেগেছিল, আমার হাতে 3টা রবার বুলেটের যে পুঁথিগুলো আছে সেই পুঁথিগুলো বৃদ্ধ হয়ে আছে। তো আমার ব্যক্তিগত জীবনে চলাফেরায় অনেক সমস্যা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি সরকার থেকে কোনো অনুদান পাইনি, ইভেন আমার যে সহযোদ্ধারা আছে তারাও পায়নি।